সম্মানিত সুধী, ফিকির ইএসজি কমিটি ব্যবসায়িক ক্ষেত্রে আরও সচেতনতা তৈরিতে নিরীক্ষাধর্মী কাজ করে আসছে। প্রথমবারের মতো উক্ত কমিটি একটি প্রকাশনা বের করেছে। এই মৌলিক প্রকাশনা বৃহত্তর শিল্পের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতের জন্য একটি মূল্যবান দলিল হয়ে থাকবে। এবারে গবেষণাপত্র ও ইএসজি প্রকাশনার মোড়ক উন্মোচন ফিকির ইএসজি কমিটির চেয়ারম্যান এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান জনাব জাভেদ আক্তারকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। The FICCI ESG Committee has been doing audit work to create more awareness in the business sector. For the first time, the committee is bringing out a publication. This seminal publication will serve as inspiration for the wider industry and will remain a permanent resource for the industry. সুধী মণ্ডলী, এবারে ফিকির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হবে। এই স্মারকটি ডিজাইন ও তৈরি করেছেন বাংলাদেশের খ্যাতিমান ভাস্কর্য শিল্পী হামিদুজ্জামান। স্মারকটি তৈরির সময় শিল্পী মনের অনুভূতি নিয়ে নির্মিত হয়েছে ছোট্ট একটি অডিও ভিজুয়াল। A greeting plaque will be presented to the Honourable Prime Minister on behalf of FICCI. The plaque was designed and created by Hamiduzzaman, a renowned sculptor of Bangladesh. A short audio visual has been created about the artist's feeling during the making of the plaque. Let's have a look. ভাবছি একটি ছোট স্কাল্পচার বানাবো যা সিম্বলাইজ করে আমাদের দেশকে, আমাদের মাতৃভূমিকে, প্লাস শান্তির প্রতীক হয়ে আসে। এর মধ্যে একটা গ্লোব আছে, একটা ডেভেলপমেন্ট, একটা সাইন আছে, একটা পাখির সিম্বল। পাখি তো মুক্ত, পাখি মানে শান্তির প্রতীক। পাখি ওইরকম পরিবেশ আসে বলে আসে। আমাদের যদি আমরা সুন্দর জায়গা দিতে পারি, নিশ্চয়ই বিশ্বের ডেভেলপমেন্ট আমাদের দেশে আসতে শুরু করেছে এখন। আমাদের দেশ যে একটা মুভমেন্টের মধ্যে উন্নতির শিখরে আমরা যাচ্ছি, তার একটা প্রতীক হিসাবে একটা স্কাল্পচার আমি করতে চাই। পিছিয়ে দেশে কার্যক্রম শুরু করেছে প্রায় 60 বছর হয়ে গেল। আমাদের দেশে আমার মনে করি পিকি একটা পরিবেশ পেয়ে এনে আসছে, আমাদের সাথে কাজ করছে। খুব আশাব্যঞ্জক যে আমাদের দেশে এই ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে, আমরা গর্বিত। পিকি আমাকে প্রস্তাব দেয় মাননীয় প্রধানমন্ত্রীর জন্য একটি স্কাল্পচার তৈরি করার জন্য, কাজটি দেওয়ার জন্য আমি খুব কৃতজ্ঞতা প্রকাশ করছি পিকির কাছে। আর মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই যে উনি আমার এই ছোট্ট উপহার হতো আনন্দ করে নেবেন। সুধী মণ্ডলী, ফিকির সম্মানিত প্রেসিডেন্ট ও সিইও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক জনাব নাসের এজাজ বিজয়কে বিনীত অনুরোধ করছি মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা স্মারক প্রদান করার জন্য। স্মারক প্রদানের পর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথি ও ফিকি বোর্ড সদস্যদের ও অ্যাডভাইজারদের অনুরোধ করব ফটো সেশনে অংশগ্রহণ করার জন্য। Please put your hands together for sculptor Hamiduzzaman, who is joining Nasir Ahmed Bijoy on stage as he presents the plaque to the Honourable Prime Minister.
Distinguished guests on stage, the FICCI board members and advisors in a photo session with the Honourable Prime Minister. মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথি ও ফিকি বোর্ড সদস্যদের ও অ্যাডভাইজারদের ফটো সেশন পর্ব শেষ হলো। অসংখ্য ধন্যবাদ সবাইকে। সম্মানিত সুধী, আমরা এখন উপনীত হয়েছি সেই মাহেন্দ্রক্ষণে যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিকে বিনীত অনুরোধ করছি ফিকির 60 বছর পূর্তি উদযাপন ও ইনভেস্টমেন্ট এক্সপো 2023-এর শুভ উদ্বোধন এবং তার মূল্যবান ভাষণ প্রদান করার জন্য। উপস্থিত সুধী, বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। The moment has arrived. I respectfully request the Honourable Prime Minister of the Government of the People's Republic of Bangladesh, Sheikh Hasina MP, to inaugurate the FICCI 60-year celebration and Investment Expo 2023 and deliver her invaluable speech. সম্মানিত সুধী, মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি ফিকি এর সদস্যবৃন্দ, ব্যবসায়িক নেতৃবৃন্দ, বহুজাতিক কোম্পানির প্রতিনিধিবৃন্দ, কূটনৈতিক মিশনের প্রতিনিধিবৃন্দ, সহকর্মীগণ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। ফরেন ইনভেস্টার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকি এর 60 বছর পূর্তি উদযাপন এবং ইনভেস্টমেন্ট এক্সপো 2023 উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা দূরে আছেন তাদেরকেও শুভেচ্ছা, কারণ ডিজিটাল বাংলাদেশ এখন অনেকেই ঘরে বসেও জানতে পারেন, দেখতে পারেন, তাই তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, এটি জাতি হিসেবে আত্মপরিচয় দিয়েছেন। আমি শ্রদ্ধা জানাই আমাদের এই স্বাধীনতায় যারা আত্মাহুতি দিয়েছে সকল শহীদদের প্রতি, 30 লক্ষ মা বোনের প্রতি। অত্যন্ত বেদনার সাথে স্মরণ করি আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, যাকে 75-এর 15ই আগস্ট নির্মমভাবে হত্যা করা হয়। একই সাথে আমার মা, আমার 3 ছোট ভাই, 2 ভাতৃবধূ, আমার একমাত্র চাচা সহ 18 জন সদস্য সেই দিন হত্যা হয়, শাহাদাত বরণ করে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি আমার ছোট বোন বিদেশে ছিলাম বলেই বেঁচে গিয়েছিলাম। এরপর রিফিউজি হিসেবে আমাদের বিদেশে থাকতে হয়েছিল। 6 বছর পর দেশে ফেরার সুযোগ পেয়েছিলাম। যা হোক সুধীমণ্ডলী, ফিকি যাত্রা শুরু হয় 1963 সালে। এবছর চেম্বারটি 60 বছর পদার্পণ করল। শীর্ষস্থানীয় একটি চেম্বার হিসেবে ফিকি বাংলাদেশের 21টিরও বেশি খাতে বিশ্বের 35টি দেশের বিনিয়োগকারীদের প্রতিনিধিত্ব করছে। 6 দশকের এই যাত্রায় চেম্বারের 200টিরও বেশি সদস্য প্রতিষ্ঠান প্রায় 30% আভ্যন্তরীণ রাজস্ব অর্জনে অবদান রাখছেন। এছাড়া ফিকি দেশের 90% আভ্যন্তরীণ
এফডিআই এর প্রতিনিধিত্ব করছে, যা আমাদের দেশের সার্বিক উন্নয়নে বিশেষ গুরুত্ব বহন করে। আমি ফিকি 60 বছর পূর্তি উপলক্ষে এর প্রাক্তন ও বর্তমান সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আমাদের দেশে আরও বেশি বিনিয়োগ আসুক, সেই উদ্যোগটা অব্যাহত থাকুক, সেই কামনা করি। সুধীবৃন্দ, বৈদেশিক বিনিয়োগ দেশের অর্থনীতির লাইফলাইন। 66 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষের জন্য তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি যে 6 দফা দাবি পেশ করেছিলেন, সেই 6 দফার 5 দফায় বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা, কারণ তখন আমাদের এই অঞ্চলটা বিশেষ করে পূর্ববঙ্গ একটা প্রভিন্স ছিল, কাজেই এই বৈদেশিক বাণিজ্য বিষয়টা যেন এই প্রভিন্সের হাতে থাকে, সেই দাবিটা তিনি তুলেছিলেন। এরপর তার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করি। আর স্বাধীনতার পর যখন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের কাজ তিনি শুরু করেন, তখন অর্থনৈতিক অবস্থার কাঠামো নির্ধারণ ও শিল্প বাণিজ্য পুনরুজ্জীবিত করার বিভিন্ন পদক্ষেপ তিনি নিয়েছিলেন এবং 72 সালে ভারত ও রাশিয়া সফর করেন, ফলে বেশ কিছু বাণিজ্য অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সম্পাদন সম্ভব হয়। তাছাড়া জাতিসংঘের সদস্য হওয়ার পূর্বে 1972 সালেই আংটাডের সদস্যপদ, সেখানে বিশেষ করে চিলিতে সান্তিয়াগোতে জাতিসংঘের অর্থনৈতিক ও বাণিজ্য সংস্থা আংটাড তার যে সম্মেলন হয়েছিল, সেখানে তিনি প্রতিনিধি প্রেরণ করেন এবং বাংলাদেশ তার সদস্যপদ লাভ করে। বাণিজ্য বশত লক্ষ্মী, আমাদের দেশে একটা কথা আছে, কাজে যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বাণিজ্য ব্যবসা এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটাই জাতির পিতা চাইতেন। এবং সাথে সাথে আর একটি বিষয় তিনি বিশেষভাবে নজর দিয়েছেন, যে মাত্র কোনো একটা পণ্যের উপর যেন আমাদের নির্ভরশীল না হতে হয়, এটাকে বহুমুখীকরণ করা। তিনি চীনের সাথে বাণিজ্য সম্পর্ক উন্নয়নে 75 সালে একটা উচ্চ পর্যায়ে প্রতিনিধি দল প্রেরণ করেন এবং 2টি রপ্তানি ও 2টি আমদানি চুক্তি সম্পন্ন হয়। এভাবে 126টা দেশের স্বীকৃতি আমরা পাই, বাংলাদেশ পাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে। তাছাড়া জাতিসংঘ, কমনওয়েলথ, ওআইসি, আইডিবি, ন্যাম এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে মানে বিভিন্ন আন্তর্জাতিক মানে অর্থ সংস্থাগুলি, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, বিভিন্ন প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তিগুলি এবং সদস্যপদ বাংলাদেশ লাভ করে। এত অল্প সময়ের মধ্যে তিনি এভাবেই দেশকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে নিয়ে আসেন। বাংলাদেশ এর মাঝে অনেক বাংলাদেশের জন্য অনেক একটা দুঃসময় যায়, কারণ সে সময় গণতান্ত্রিক ধারা ছিল না। তবে আওয়ামী লীগ 21 বছর পর সরকার গঠন করে, তাই সম্মানিত ব্যবসায়ী ও বিনিয়োগকারী বৃন্দ, আওয়ামী লীগ যখনই সরকার গঠন করে 1996 সালে, তখন থেকে আমাদের প্রচেষ্টা ছিল বেসরকারি খাতকে আরও উজ্জীবিত করা, তাদের জন্য সব কিছু উন্মুক্ত করে দেওয়া এবং বিদেশি বিনিয়োগ যাতে আসে সেই জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া। এবং এই পদক্ষেপ নেওয়ার ফলে আজকে বাংলাদেশ অনেকটা এগিয়ে গেছে। আমরা জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করেই পদক্ষেপ নিয়েছি। প্রথমবার 96 থেকে 2001 আমরা বেসরকারি খাতটাকে সম্পূর্ণ উন্মুক্ত করে দিই এবং বিদেশি বিনিয়োগ আসার বিভিন্ন সুযোগ সৃষ্টি করে দিই এবং আমাদের সেই বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে গ্যাস উত্তোলন থেকে শুরু করে সার্বিক ক্ষেত্রে আমরা বিদেশি বিনিয়োগের আকর্ষণ করার প্রচেষ্টা চালাই, যে জন্য বেসরকারি খাতকে আরও আমরা গুরুত্ব দিই। দ্বিতীয়বার যখন আমরা সরকারে আসি 2009 সালে সরকার গঠন করি, এই 2009 সালে সরকারে আসার পর থেকে এখন আমরা আমাদের দেশকে এই 15 বছরে বিরাট পরিবর্তন আনতে পেরেছি এবং বাংলাদেশ বিশ্বের দ্রুততম অর্থনীতির দেশগুলোর একটিতে উন্নীত হয়েছে। যদি আমাদের কোভিড-19 অতিমারি দেখা না দিত বা রাশিয়া ইউক্রেন যুদ্ধ না হতো, স্যাংশন কাউন্টার স্যাংশন না হতো,
তাহলে আমাদের অর্থনীতিকে আমরা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারতাম। কিন্তু বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে আমাদের কিছুটা সমস্যা, কিন্তু এগুলো আমরা কাটিয়ে উঠব। বাংলাদেশ এখন বিশ্বে 35তম বৃহত্তম অর্থনীতির দেশ বলে গণ্য করা হচ্ছে। শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক মৌলিক বিষয়সমূহ ও বাণিজ্য সংহতকরণের ফলে আমাদের যে জিডিপি প্রবৃদ্ধির হার আমরা 7.25% উন্নীত করতে পেরেছি। কিন্তু 2020 সালের মানে কোভিডের সেই অতিমারির আগে কিন্তু আমরা 8.1% আমাদের জিডিপি তুলতে পেরেছিলাম, কিন্তু কিছুটা পরবর্তীতে কমে যায়। আমাদের মাথাপিছু আয় এই এক দশকে যেখানে মাত্র 543 মার্কিন ডলার ছিল, সেটা আমরা এখন 2793 মার্কিন ডলারে উন্নীত করতে সক্ষম হয়েছি। আমাদের দেশের মানুষের ক্রয় ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে, সেটা একেবারে গ্রামের তৃণমূল পর্যায়ে। জিডিপির আকার 2006 সালে যেখানে মাত্র 4 লক্ষ কোটি টাকা ছিল, তা এখন 50,31,000 কোটি টাকায় আমরা উন্নীত করতে সক্ষম হয়েছি। এই সময়ের মধ্যে দারিদ্র্যের হার সেটাও আমরা হ্রাস করেছি, যেটা 41.1% ছিল, সেটাকে আমরা নামিয়ে 18.7% নামিয়ে এনেছি। আর এক্সট্রিম পভার্টি যেটা হতদরিদ্র, সেটার সংখ্যা 25% উপরে ছিল, আমরা 5.6% নামিয়ে এনেছি। ইনশাআল্লাহ আরও আমরা কমাতে পারবো। উৎপাদন খাত ছাড়াও অর্থনৈতিক প্রবৃদ্ধির এই সাফল্যের পিছনে রয়েছে ব্যক্তি খাতে ভোগ বৃদ্ধি, যাকে প্রাথমিকভাবে সহায়তা করছে ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ। দরিদ্র সীমা থেকে আমাদের অনেক মানুষ এখন ধীরে ধীরে মধ্যবিত্তে উন্নীত হচ্ছে। আমাদের গ্রামীণ অর্থনীতিকে আমরা সবথেকে গুরুত্ব দিয়েছি। অবকাঠামোগত উন্নয়ন, প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, প্রতিটি গ্রামে ওয়াইফাই কানেকশন ব্যবস্থা করা, সেই ব্যবস্থাগুলি করার ফলে আমাদের দেশে আয় বৃদ্ধি পেয়েছে, প্রবাসী আয় বৃদ্ধি পেয়েছে, গ্রামীণ জ্বালানি খাতে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। দেশের এই অভাবনীয় প্রবৃদ্ধির নেতৃত্বে রয়েছে আমাদের বেসরকারি খাত। 96 সালে আমরা বেসরকারি খাতের জন্য ব্যবসা বাণিজ্য দেওয়ার উন্মুক্ত করে দেই, আর দ্বিতীয়বারে সেই এই 15 বছরে দেশের ব্যবসা বাণিজ্যের খাতের উন্নয়নে বিভিন্নমুখী পদক্ষেপও আমরা গ্রহণ করেছি। এর ফলে বেসরকারি খাত আরও শক্তিশালী বিকশিত হচ্ছে। বাংলাদেশ বর্তমানে বিশ্বে দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। আমাদের বিচক্ষণ সামাজিক অর্থনৈতিক ব্যবস্থাপনা, অর্থনৈতিক উদারীকরণ এবং বাণিজ্য সংহতকরণের উপর ভিত্তি করে আজকের এই টেকসই অর্থনীতি ও উচ্চ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বাংলাদেশ 2021 সালে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, যেখানে যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলে জাতির পিতা মাত্র 3 বছর 7 মাসের মধ্যেই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করেছিলেন, যেটা 75 সালে আমরা সেই স্বীকৃতিটা পেয়েছিলাম। এরপর আর বেশি দিন এগোতে পারিনি। এবার আমরা 2021 সালে যখন 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করি এবং 21 সালে যখন আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করি, তখনই আমরা উন্নয়নশীল দেশ মর্যাদা পেয়েছি। 2026 সাল থেকে এই উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের অগ্রযাত্রা শুরু হবে এবং তার প্রস্তুতিও আমরা এখন থেকেই নিচ্ছি। আশা করা হচ্ছে যে 2037 সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের 20তম বৃহত্তম অর্থনীতির দেশ, আর 41 সালে হবে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ, উন্নত সমৃদ্ধ দেশ। আর তাছাড়া জাতিসংঘ যে এসডিজি ঘোষণা দিয়েছে, সেটাও আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। অনেক সমস্যা এখন আন্তর্জাতিক পর্যায়ে তার প্রভাব বাংলাদেশে আছে, তা সত্ত্বেও আমরা কিন্তু এই এসডিজি বাস্তবায়নে যথেষ্ট অগ্রগতি সাধন করেছি। সম্মানিত বিনিয়োগকারীগণ, আমরা সারা দেশে 100টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। 39টি হাইটেক পার্ক প্রতিষ্ঠা করেছি। এগুলো বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। দেশি বিদেশি বিনিয়োগ এককভাবে কোনো দেশ যদি এক খণ্ড জমি চায় আমরা তাও দেব, আবার যদি কেউ যৌথ উদ্যোগে করতে চান সেটাও করা হবে, অথবা পিপিপি মানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে সেটাও করা হবে। বিভিন্নভাবে আমরা সুযোগ সৃষ্টি করে দিয়েছি এবং
আমরা অনেকগুলি সংস্থা তৈরি করেছি, যেমন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা, বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি বেজা, বাংলাদেশ ইকোনমিক প্রসেসিং জোন অথরিটি বেবজা, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি HTPA এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি PPA। এগুলি অথরিটি করে দিয়েছি যাতে কাজ করতে সুবিধা হয় এবং স্বাধীনভাবে সবগুলি স্বশাসিত হয়ে কাজ করতে পারে। বিনিয়োগের সুবিধার্থে বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর ওয়ান স্টপ পরিষেবা চালু করা হয়েছে। বিনিয়োগ পরিষেবা প্রদানকারী সমস্ত অফিস সম্পূর্ণ অনলাইন এবং ডিজিটালাইজ করার পদক্ষেপ আমরা হাতে নিয়েছি। একই সাথে কর্মকুব, রেমিটেন্স, রয়্যালটি, প্রস্থান নীতি, লভ্যাংশ এবং মূলধন সম্পূর্ণ প্রত্যাবর্তন আইন দ্বারা বিদেশি বিনিয়োগ সুরক্ষা সহ বিনিয়োগ নীতিকে আরও সহজ করার বিভিন্ন পদক্ষেপ আমরা নিয়েছি এবং এটা যত বেশি বিনিয়োগ আসবে আর যত সুযোগ দেওয়া যাবে সে পদক্ষেপ অব্যাহত থাকবে, আমরা নিতে থাকব। আমরা দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য জাতীয় শিল্পনীতি 2022-এ সরবরাহ খাত, চতুর্থ শিল্প বিপ্লব, সংশ্লিষ্ট খাত, পর্যটন খাতকে শিল্প হিসেবে স্বীকৃতি দিয়েছি। ব্লু ইকোনমি, বিশাল সমুদ্র সীমা আমাদের, এই সীমায় যে এখান থেকে আমাদের অর্থনৈতিকভাবে কিভাবে আমরা লাভবান হতে পারি সেদিকে লক্ষ্য রেখে ব্লু ইকোনমি খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে আমরা নতুন পরিকল্পনাও প্রণয়ন করেছি। লজিস্টিক শিল্পের বিনিয়োগ বৃদ্ধি এবং এই খাতের উন্নয়নের মাধ্যমে অন্যান্য শিল্প খাতের উন্নতি ত্বরান্বিত করার লক্ষ্যে জাতীয় লজিস্টিক ডেভেলপমেন্ট পলিসি প্রণয়নের কাজ এগিয়ে চলছে। বাংলাদেশ এখন জ্বালানি, পানি, লজিস্টিক্স এবং পরিবহন খাতে 350 বিলিয়ন মার্কিন ডলারের অবকাঠামো গড়ার সুযোগ রয়েছে। 2025 সালের মধ্যে শুধু লজিস্টিক্স খাতেই 90 বিলিয়ন মার্কিন ডলারের বাজারে পরিণত হবে বলে আমরা আশা করি। বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ও শক্তিশালী রপ্তানি কৌশল এবং শিল্পনীতি বাস্তবায়নে কাজ করছে। এটা প্রতিনিয়ত আমরা আপডেট করি যাতে সময়ের সাথে তাল মিলিয়ে আমরা চলতে পারি। আমরা 2031 সালের মধ্যে জিডিপিতে বেসরকারি বিনিয়োগের অনুপাত 31.43% উন্নীত করতে চাই। প্রায় 17 কোটি মানুষ আমাদের বাংলাদেশে। এছাড়াও আমাদের প্রতিবেশী দেশগুলির সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা আমরা উন্নত করেছি। 2030 সালের মধ্যে নবম বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত হবে বলে আমাদের ধারণা। তখন যুক্তরাজ্য বা জার্মানির মতো প্রতিষ্ঠিত বাজারগুলোকে এবং বর্তমান উচ্চ প্রবৃদ্ধির ভিয়েতনাম বা থাইল্যান্ডকেও বাংলাদেশ যাতে ছাড়িয়ে যেতে পারে সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি, সেই প্রচেষ্টাই আমাদের রয়েছে। কারণ আমাদের বিশাল জনসংখ্যা আছে, সেটাকেই আমরা সবথেকে বেশি কাজে লাগাবো। তাদের দক্ষ জনসংখ্যা হিসেবে আমরা গড়ে তুলছি, তাদের ট্রেনিংয়েরও ব্যবস্থা করে দিচ্ছি। 2025 সাল নাগাদ বাংলাদেশ ক্রমবর্ধমান মধ্যবিত্ত ধনিক শ্রেণীর সংখ্যা হবে 3,40 লাখ। 2040 সালের মধ্যে আনুমানিক মাথাপিছু জিডিপি দাঁড়াবে 5,880 মার্কিন ডলার। কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ 300 কোটি মানুষের আঞ্চলিক বাজারের কেন্দ্রস্থল হতে পারে। আমাদের যে ভৌগোলিক অবস্থানটা রয়েছে সেইভাবেই আমরা কিন্তু আমাদের অবকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থা, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার আমরা পদক্ষেপ নিয়েছি এবং বাস্তবায়ন করে যাচ্ছি। আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কাঠামোগত উন্নয়ন কর্মসূচি, বিনিয়োগ বান্ধব নীতি, বৃহৎ আভ্যন্তরীণ বাজার, কৌশলগত অবস্থান, উচ্চ মুনাফা, কর্মক্ষম জনগোষ্ঠী সহ বিভিন্ন সুবিধার কারণে বিশ্বের অনেক দেশের কাছে বিনিয়োগ, শিল্পায়ন এবং রপ্তানির জন্য বাংলাদেশ হবে একটি আকর্ষণীয় গন্তব্য। সেই হিসেবেই আমরা বাংলাদেশকে গড়ে তুলছি। সুধীমণ্ডলী, ব্যাপক হারে টেকসই অবকাঠামো নির্মাণ করেছি। সেগুলি এত বেশি না আমার বলতে চাই না, সেটা আপনারা নিজেরাই চোখে দেখতে পারেন। তবে আমাদের এই অবকাঠামো একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত আমরা যোগাযোগ ব্যবস্থা উন্নীত করছি। আর এই আমরা যে খুব সাফল্যের সাথে এগুলি করে যাচ্ছি, তার ফলে 2031 সালের মধ্যে একটি উচ্চ মধ্যম আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ দেশ রূপান্তরিত হওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেই আমরা আমাদের সমস্ত পলিসি তৈরি করা এবং সমস্ত উন্নয়নের কাজগুলি সম্পন্ন করছি।
সাম্প্রতিক বছরগুলিতে ডিজিটাল খাত বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মোট জনগোষ্ঠীর ৭৮.৫৫% ইন্টারনেট ব্যবহার করছে। বাংলাদেশ প্রায় ৬,৫০,০০০ ফ্রিল্যান্সার রয়েছে, যা বিশ্বব্যাপী অনলাইনে শ্রমের দ্বিতীয় বৃহত্তম সরবরাহকারী। কারণ আমরা তাদের ট্রেনিং দিচ্ছি, লার্নিং অ্যান্ড আর্নিং। এই ট্রেনিং দিয়েই কিন্তু আমরা একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা এই ফ্রিল্যান্সার হিসেবে এখন কাজ করছে। আইসিটি খাতে 2023 সালে আমরা অর্জন করেছি 1.9 বিলিয়ন মার্কিন ডলার। আমাদের লক্ষ্য হচ্ছে এটাকে 5 বিলিয়ন মার্কিন ডলারে আমরা উন্নীত করব অন্তত আগামী আরও 2-3 বছরের মধ্যে, অর্থাৎ 2025 সাল নাগাদ। ফিকির সদস্যবৃন্দ, আমি যারা আমাদের দেশে এবং বিদেশের যারা সকলকেই ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের লক্ষ্যের সাথে একাত্মতা প্রকাশ করে টেকসই ও বৈচিত্র্যপূর্ণ ব্যবসার বিকাশ ত্বরান্বিত করতে ভূমিকা রাখছেন। ফিকির গবেষণা প্রতিবেদন Catalyzing Greater FDI for Vision 2041 Priorities for Building a Conducive Tax System in Bangladesh এবং ESG Strategies and Impacts from the Members of FICCI আমাদের দেশে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিতে বিশেষ সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি এবং সেজন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আসুন সকল প্রতিকূলতা অতিক্রম করে আমরা আরও অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাই। আমরা আমাদের প্রচেষ্টাকে আরও জোরদার করি। একটি বিজয়ী জাতি হিসেবে আমরা আমাদের বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে করতে চাই। ইতিমধ্যে আমরা পার্সপেক্টিভ প্ল্যান করেছি, প্রেক্ষিত পরিকল্পনা 2041। এই 2041 সালের মধ্যে আমরা দক্ষ জনগোষ্ঠী অর্থাৎ স্মার্ট পপুলেশন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি আমরা গড়ে তুলব। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি, যাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যে স্বপ্ন ছিল ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলা, সেটাই আমরা গড়ে তুলতে চাই। বাংলাদেশে একটি মানুষও দরিদ্র থাকবে না, গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না। প্রত্যেক মানুষ উন্নত জীবন পাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ফরেন ইনভেস্টার্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকি এর 60 বছর পূর্তি উদযাপন এবং ইনভেস্টমেন্ট এক্সপো 2023-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ।